যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, আমাদের যারা আমন্ত্রিত অতিথি থাকেন তারা খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজ আমাদের সঙ্গে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছে দর্শক, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্র, একই সঙ্গে তিনি রাজনীতি বিশ্লেষক। আছেন জহিরুল আলম, বার্তা প্রধান এনটিভি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিয়মিত মাঝরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে প্রধান খবর যেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই এই আয়োজনে, সেই দু একটি শিরোনাম দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। আক্রান্ত মৃত্যুর ভয়াবহতার পরও সর্বত্র উপেক্ষিত স্বাস্থ্যবিধি আসলে খুব বেশি মানুষ মানছেন না। বিপর্যয়ের শঙ্কায় আসছে কঠোর লকডাউন, এবার বন্ধ কলকারখানাও। মৃত্যুর রেকর্ড ভাঙছে প্রতিদিন, এক সপ্তাহেই বেড়েছে 30% বেশি মৃত্যু। আজও 77 জনের প্রাণহানি রেকর্ড এ যাবৎ। এর আগে 74 জন ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যু, সেটি ছাড়িয়ে গেল 77 জন। দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্ট ঠেকানোর পরামর্শ। আমরা মূলত করোনা প্রসঙ্গেই থাকতে চাই। সুভাষ সিংহ রায়, শুরু করতে চাই আপনাকে দিয়ে। সুভাষ সিংহ রায়, বলা হচ্ছে কঠোর লকডাউন দিকে সরকার যাবে 14 তারিখ থেকে 20 তারিখে 7 দিন কঠোর লকডাউন আর কথা ভাবছে সরকার, এবং একরকম ঘোষণায় দেয়া হচ্ছে। আমি একটু জানতে চাই যে বলা হচ্ছে যে মানুষকে আসলে ঘরের বাইরে বের হতে দেয়া হবে না জরুরি প্রয়োজন ছাড়া। আসলেই কতটা সম্ভব বাংলাদেশের বাস্তবতায়? সুভাষ সিংহ রায়। সম্ভব হোক আর না হোক প্লাবন, জি, আমাদের এটা ছাড়া গত্যন্তর নাই, এটা কোনো বিকল্প নাই। আপনি জানেন যে আইসিডিআরবির যে রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট, তারা যে দুটি থানা বর্তমানে যে ঝুঁকিপূর্ণ সেটা তারা নির্ধারণ করেছে, এবং 27শে মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত এই কয়দিনের 14,332টি তারা টেস্ট করেছিল। এই টেস্টের জন্য শনাক্ত হয়েছে 5,103 জন, অর্থাৎ শনাক্তের হার 36%। এবং উত্তর সিটি কর্পোরেশনের এই এলাকায় আপনি দেখবেন যে তারা যে শনাক্ত করেছে সে জায়গাগুলো তো 29%। এই প্রতিষ্ঠানটি বলছে রূপনগর থানা এবং আদাবর থানা, এই দুটি থানা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, যাদের করোনার বিস্তার হয়েছে। রূপনগরে 46% এবং আদাবরে 44%। এটা বারুদের স্তূপের উপরে আমরা কিন্তু বসে আছি। আমাদের একমাত্র সংক্রমণের উৎস বন্ধ করা ছাড়া এবং সংক্রমণ ঠেকানো ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এবং এটা আমাদের সবাই মিলে যখন বুঝবো, তাহলে এটা সমাধানের পথ আছে। আপনি 14 দিন যদি কোন রকমে যদি আটকে রাখতে পারেন সংক্রমণের হার, এবং যদি সংক্রমণটি বন্ধ করতে পারেন, অডিও কেটে কেটে আসছে সুভাষ সিংহ রায়, আমরা কিন্তু সেই অবস্থায় ফিরে আসতে পারবো, আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো, অবশ্যই পারবো। কিন্তু এই জায়গাটা বন্ধ করতে হবে। ভয়ঙ্কর একটি পরিস্থিতি। আপনি জানেন যে ব্রাজিলের ইতিহাস কিন্তু খুব খারাপ, এবং এই ব্রাজিলে এক সময় আপনার টিকাদান কর্মসূচি খুব সার্থক ভাবে ছিল, আমাদের বাংলাদেশেরই মতন তাদের অবস্থান ছিল। কিন্তু সে ব্রাজিলের প্রেসিডেন্টের উদাসীনতার কারণে সেখানে তিনি প্রথমে করোনা ভাইরাসকে বলেছিলেন যে লিটিল ফ্লু। তিনি দেশ জুড়ে লকডাউনের বিরোধিতা করেছিলেন। যারা মেয়র এবং গভর্নররা লকডাউন দিয়েছিল তাদেরকে তিনি নানানভাবে তিনি পর্যদস্ত করেছেন, নানানভাবে তিনি অত্যাচারী হিসেবে ডেকেছেন, এবং সবচেয়ে বড় কথা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে তিনি প্রচন্ড রকম বিরোধিতা করেছেন, এবং মানুষ নাকি কুমিরে রূপান্তরিত হবে এরকম কথাও কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিল। এখন ভয়ঙ্কর একটি পরিস্থিতি। আমরা সেই ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাতে না যাই, সেজন্য আমাদের সার্বিকভাবে লকডাউন না হোক, বিধিনিষেধ যেটাই হোক না কেন, কঠোরভাবে পালন করতে হবে। জি, আমরা একটু জহিরুল আলমের কাছে, অনেক আগের থেকেই কিন্তু সতর্কতা দিচ্ছেন। জি, তিনি 3 দফা নির্দেশনা দিয়েছিলেন। সুভাষ সিংহ, আমি আসবো, আমি একটু জহিরুল আলম আপনার কাছে একটু আসতে চাই। জহিরুল আলম, আপনি জানেন যে গত 1 বছর ধরেই বাংলাদেশে এই করোনা সংক্রমণ এবং শেষ পর্যন্ত ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে, কিন্তু যতগুলো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে খুব ভালোভাবে আপনার বাস্তবায়িত করা যায়নি, এবং সে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা। সম্প্রতি যেটি হচ্ছে এখনো একরকম লকডাউন কিন্তু চলছে, 11 তারিখ পর্যন্ত কিন্তু লকডাউন আছে। আপনি জানেন যে বেশ কয়েকটি বিধিনিষেধ এর মধ্যে তুলে নেওয়া হয়েছে, শুধুমাত্র দূরপাল্লার বাস ছাড়া এখন অনেকটা সবকিছু স্বাভাবিক। মানুষ তো মানছে না। আসলেই কি কঠোর লকডাউন সম্ভব বাংলাদেশের বাস্তবতায়? মানুষকে ঘরে যদি আসলে রাখতে হয়, কি করা উচিত সরকারের পক্ষ থেকে? আসলে এই যে মানুষ মানছে না, এই কথাটি আমরা বারবার বলছি, এবং
বেশি শুনছি কর্তৃপক্ষের কাছ থেকে। এটা আমার কাছে এক ধরনের অজুহাত মনে হয়, কারণ পরিস্থিতি মোকাবেলার জন্য যে কৌশল বা যে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সেটি বাস্তবায়ন করবার দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষের, এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষের। সেই জায়গাটিতে আমার মনে হয় যখন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেননি, এখন নানাভাবে মানুষের উপরে এই বিষয়গুলো চাপিয়ে দেওয়া হচ্ছে বলে আমার কাছে মনে হয়। কারণ মানুষ সবসময় কিন্তু আমাদের দেশে এই উদাসীনতার বিষয়টি কিন্তু খুবই স্পষ্ট, এবং আপনার স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের এই দুর্বলতাগুলো কিন্তু আমরা বরাবরই দেখে আসছি। কিন্তু গত বছর কিন্তু আমরা মোটামুটি ভাবে কার্যকর লকডাউন নামে ছুটির যে সিদ্ধান্ত সেটি কার্যকর করতে পেরেছিলাম। কিন্তু এবার যখন খুব জরুরি হয়ে পড়েছিল যে স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা এবং বিধিনিষেধগুলো বাস্তবায়ন করা, ঠিক তার পরপরই দেখলাম যে কর্তৃপক্ষ নানাভাবে বিভিন্ন স্টেক হোল্ডারদের চাপের কাছে এক ধরনের সিদ্ধান্ত বদল করতে হয়েছে। কিন্তু এই যে আমার বক্তব্য হচ্ছে যে যখন কর্তৃপক্ষ যদি এটাকে অপরিহার্য মনে করেন এবং এটাকে জনমানুষের জীবনের জন্য হুমকি বা ঝুঁকি মনে করেন, সেখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করার সুযোগ আছে কিনা। কিন্তু আমরা কিন্তু এত বড় ঝুঁকির কথা মুখে মুখে বলছি, মানুষকে মানে সজাগ করার চেষ্টা করছি, কিন্তু কার্যকরভাবে যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার কথা সেখানে কিন্তু আমাদের বড় দুর্বলতা দেখছি। জি জহুরুল, আমি আসবো এই বিষয়ে বিস্তারিত আরো জানবো। আমি একটু চট্টগ্রামে যেতেই হচ্ছে। চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় একটি 5 তলা ভবন হেলে পড়েছে, আতঙ্কজনক অবস্থা বিরাজ করছে। আমরা সহকর্মী আছেন নয়ন বড়ুয়া জয়, একটু বিস্তারিত সেখানকার খবর জানতে চাই। নয়ন বড়ুয়া জয়। ধন্যবাদ প্লাবন। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলেই আপনি আসলে বুঝতে পারছেন যে ভবনটি 5 তলা ভবন, এই ভবনটি 10:30টার দিকে হঠাৎ করে হেলে পড়ে। এরপরে ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন তারাও ছুটে এসেছেন, স্থানীয় লোকজন যারা আছেন তারাও কিন্তু ছুটে এসে এই জায়গায় এই ভবনে যারা বাসিন্দা ছিলেন, কিন্তু 5 তলা ভবনে অনেক বাসিন্দা ছিল, তাদেরকে কিন্তু একেবারে সরিয়ে নেওয়া হয়েছে। আপনি ভবনটি অবশ্য লক্ষ্য করছেন, কিন্তু আমরা দেখানোরও চেষ্টা করছি আপনাকে, ভবনটি একেবারে হেলে পড়ার কারণে কিন্তু যে কোনো সময় কিন্তু ভবনটি একেবারে পড়ে যাওয়ার সেই সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই ভবনটা অনেকটা কিন্তু আসলে পুরনো, আবার সিডিএর যে বিল্ডিং কোড আছে সেই কোর্টকে তারা মানেনি, এরকম একটা তথ্য আমাদেরকে কিন্তু আসলে দিয়েছে পুলিশ প্রশাসন আর ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা যিনি ছিলেন তার সাথেও আমরা কথা বলেছি। আমরা একটু কথা বলবো। আমার পাশেই আছেন ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন সিনিয়র অফিসার মোহাম্মদ আলী। আমি জানতে চাচ্ছি, একটু আগেও আপনি আমাদেরকে জানিয়েছেন যে ভবনটি হেলে পড়লো, এখন সেই ভবনের বাসিন্দা যারা আছে সব বাসিন্দাদের আপনারা সরিয়ে নিতে পেরেছেন কিনা? হ্যাঁ, সব বাসিন্দাকে আমরা সরিয়ে নিয়ে গেছি, এবং এটা আশেপাশে যে ভবনগুলো আছে তাদেরকেও আমরা অলরেডি বলে দিয়েছি, তাদেরকে সরাই দিয়েছি, এবং ইলেকট্রিসিটি লাইন অফ করে দেওয়া হয়েছে যাতে না থাকতে পারে এখানে। কেন এই ভবনটি হেলে পড়লো? এটা ইঞ্জিনিয়ারিং ব্যাপার, তো এটা আমরা একুরেট বলতে পারবো না। তবে আমি যেটা এসে দেখলাম যে ভবনের পাশে 2টা পিলার করতেছিল তারা, সম্ভবত কি গোয়াল ঘরের জন্য নাকি লোকমুখে শুনতে পারছি। তো এই পিলার 2টা যখন মানে গর্ত করা হয়েছে, হয়তো বা মূল ভবনের স্টেবিলিটি অনেকটা লুজ হয়ে গেছে, যার জন্য এটা হইতে পারে এরকম কোনো কারণে। ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম শহরে অনেক ভবন আছে, কিন্তু আপনাদের তালিকাও আছে, আমরা যতটুকু জানি ফায়ার সার্ভিসের একটা তালিকা আছে, সেই তালিকার মধ্যে এই ভবনের নামও আছে আমরা যতটুকু জেনেছি। কিন্তু এতদিন এই ভবনটাকে আপনারা উচ্ছেদ করেন না কেন? না, এটা আমরা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করি, কিন্তু এটা উচ্ছেদ তো আরেকটা ডিপার্টমেন্টের ব্যাপার, আমরা তো উচ্ছেদ সরাসরি করতে পারি না। এটা আমরা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে আমরা জানিয়ে দিতে পারি অন্য দপ্তরকে যে এটা এই অবস্থা, এটা বসবাস করার অনুপযোগী, আমরা সেটা জানাই দিতে পারি। কিন্তু উচ্ছেদ আমাদের এটা করে না, এটা হলো পুলিশ বা অন্য আইন শৃঙ্খলা বাহিনী, তারাই সেটা করবে। এই ভবনটাকে আপনারা এখন কি করবেন আসলে? এটা তো একেবারে বাসিন্দা সরিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা এখন আমরা কিছু করার নাই, এটাকে অবশ্যই এটা ভেঙে ফেলতে হবে। এটা ভেঙার আর কোনো বিকল্প পথ নেই, ভেঙে ফেলে এটা করে দিতে পারি, ভেঙে ফেলতে হবে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যে ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা, তার সাথে তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন, আপনি অবশ্যই লক্ষ্য করছেন আমরা যে ভবনটা আপনাকে দেখানোর চেষ্টা করছি, সেই ভবনটি কিন্তু আসলে 10:30টার দিকে একেবারে হেলে পড়েছেন, কিন্তু বাসিন্দা যারা আছেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এর পাশেও আরেকটি ভবন আছে, সেই ভবনে কিন্তু এখনো বৈদ্যুতিক যে সংযোগ আছে সেই সংযোগটি এখনো আছে, একটু পরে সেই সংযোগটাও তারা বিচ্ছিন্ন করবে এরকম কথা আমাদেরকে জানিয়েছে।
জানিয়েছেন ফায়ার সার্ভিস, তারা বলছেন কিন্তু আসলে একেবারে যে ভবনটি খুব ঝুঁকিপূর্ণ, অনেক দিনের পুরনো এই ভবন, তার কারণে কিন্তু আসলে এই সমস্যায় পড়েছে। এমনকি এর পাশে আমরা আপনাকে দেখাতে যাচ্ছি যে ভবনের পাশে কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ ভবন হলেও ভবন মালিক কিন্তু আসলে সেই ভবনকে কিন্তু আসলে রক্ষা করার জন্য আগে ভাগে কিন্তু আসলে চেষ্টা চালিয়েছেন। তো আরেকটি দেয়াল তোলার চেষ্টা করেছেন, আরেকটি দেয়াল তুলতে গিয়েই কিন্তু আসলে এই সমস্যাটা হয়েছে বলে এখানে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় লোকজন। পুলিশ প্রশাসন কিন্তু আসলে চেষ্টা করছেন, সিডিএর উচ্চপদস্থ কর্মকর্তা তারাও এসেছেন, এমনকি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা তারাও আছেন। ভবনটা আগামীকাল আমরা জানাচ্ছি আগামীকাল এই ভবনটি ভেঙে ফেলবে বলে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আসলে যে সকালের দিকে আমরা বলতে পারবো আসলে এই ভবনটিকে ভাঙা হচ্ছে কিনা। চট্টগ্রামে কিন্তু চট্টগ্রাম শহরে এরকম অনেক ঝুঁকিপূর্ণ ভবন আছে, যা এই ভবনগুলো কিন্তু ভেঙে ফেলার কথা ছিল, কিন্তু একেবারে কিন্তু এরকম ভবন কিন্তু যেভাবে ভাঙার কথা ছিল সিডিএ এখনো পর্যন্ত সেরকম ভবন কিন্তু তারা ভাঙেনি। তার কারণে কিন্তু আসলে ঝুঁকিটা অনেকটা বেড়ে যাচ্ছে বলে আমাদেরকে। জি নয়নবরাজ, অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে নিরাপদে যারা বাসিন্দা আছেন তারা সবাই নিরাপদে থাকবেন এবং নিরাপদে সবাইকে বের করে আনার সম্ভব হবে। অনেক ধন্যবাদ নয়নবরাজ জয় আমাদেরকে এই রাতে ঘটনাস্থলের সবশেষ তথ্যপত্র জানানোর জন্য। জহিরুল আলম, আপনি বলছিলেন। জহিরুল আলম, আমি একটু সামনের দিকে তাকাতে চাই, কারণ বিগত 1 বছর ধরেই আসলে খুব বেশি পদক্ষেপ বাস্তবায়ন করা যায়নি সরকারের পক্ষ থেকে। সামনে যে 14 দিনের কঠোর লকডাউন, 7 দিনের কঠোর লকডাউনের কথা বলা হচ্ছে, সেই জায়গাটায় যদি আমরা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে চাই, আগে থেকে কোন কোন জায়গায় প্রস্তুতি দরকার বলে মনে করেন? কোনো কঠিন কাজ নয় আমি মনে করি, যদি সদিচ্ছা থাকে। আমার মনে হয় যে গত বছরের যে ছুটি কার্যকর বা লকডাউনের কার্যকরের যে সিদ্ধান্তটি দেখেছি, সেটাও তো আমরা এখন এই 7 দিনের যে লকডাউন চলছে সেখানে কিন্তু আমরা সেটা বাস্তবায়ন হতে দেখিনি। শুধুমাত্র আপনার যেই বেসিক যে নির্দেশনাগুলো আছে এগুলো কার্যকর করলেই কিন্তু আমার মনে হয় যে কিছুটা সংক্রমণের মাত্রা কমিয়ে আনা সম্ভব ছিল। আমার যেই লকডাউনের কথা এখন ভাবা হচ্ছে সেটি বর্তমানে যে আমরা লকডাউন আছি এখানেও কিন্তু এটি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু দোকানদারদের, শপিং মল, শপ ওনার্সদের দাবির মুখে, খাতের দাবির মুখে সেগুলো কার্যকর করতে পারেনি। আশা করছি যে যখন 14 তারিখ থেকে যে সিদ্ধান্তটি বাস্তবায়ন হবে তখন হয়তো সরকার আরেকটু কঠোর মনোভাব দেখাবে এবং এই যে যাদেরকে সুযোগটা দেওয়া হলো পয়লা বৈশাখের আগে অথবা রমজানের আগে নিশ্চয়ই তাদের কিছুটা দাবি দেওয়া ছিল এবং সেই দাবি দেওয়ার কাছে নমনীয়তা দেখানোর কারণেই কিন্তু আজকে এই লকডাউনটা কার্যকর হয়নি। কিন্তু আমি মনে করি যে এই নমনীয়তাটা কোনোভাবেই নট ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন। আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি, সময় মতো যদি সিদ্ধান্ত নিতে না পারি, আমরা যদি 7 দিনের জায়গায় 10 দিন পিছিয়ে দেই, তারপরে যদি লকডাউন বাস্তবায়ন করি, তাহলে যে কাঙ্ক্ষিত সুফল যেটা পাওয়ার আমাদের, সেটা আমরা পাবো কিনা সেটা সবচেয়ে বড় কথা, বড় আতঙ্কের বিষয় এবং উদ্বেগের বিষয়। আমার মনে হচ্ছে সময়োচিত সিদ্ধান্ত প্রয়োজন এবং সেক্ষেত্রে যে 14 তারিখ আসছে সেখানে কোনো ধরনের শৈথিল্য, কোনো ধরনের নমনীয়তা বা কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না এবং দেশের মানুষের স্বার্থে, এই সংক্রমণকে রোধ করার স্বার্থে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এবং যথেষ্ট কঠোরতার সঙ্গে আমি মনে করি অন্তত 7 দিন যেটা বলা হচ্ছে, 7 দিনের পরীক্ষামূলক লকডাউনের পরে যদি প্রয়োজন হয় তাহলে সেটা বাড়বে, আর যদি প্রয়োজন না হয় তাহলে তারা কন্টিনিউ করবে না। কিন্তু এখানে কোনো নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নেই কর্তৃপক্ষের এবং এক্ষেত্রে ল এনফোর্সিং এজেন্সি বলেন বা অন্য যে কোনো কর্তৃপক্ষকে কাজে লাগানোর প্রয়োজন হলে আমি করি সেখানে কাজে লাগানোর দরকার আছে। অনেকে বলবেন গণতান্ত্রিক দেশ, মানুষকে বাধ্য করা যাবে না, কিন্তু প্রয়োজন হলে এটাকে মানে এক শক্তি প্রয়োগ না হোক, শৃঙ্খলার মাধ্যমে এবং নজরদারির মাধ্যমে, মনিটরিং এর মাধ্যমে আমার মনে হয় মানুষকে বাধ্য করা উচিত কিছুটা সময়ের জন্য হলেও এই সংক্রমণ রোধ করার ক্ষেত্রে এটি যদি একটা সুফল বয়ে আনে সেই আশায়। অনেক ধন্যবাদ। সুভাষ সিং রায় শুনছিলেন, জহিরুল আলম বলছিলেন, কিন্তু আমরা এই যে গত কয়েকদিন ধরেই যে লকডাউন আসলে চলছে দেশে, সেই জায়গায় রিপোর্টিং এ যাওয়ার আমার সুযোগ হয়েছিল। আপনি জানেন যে নিউ মার্কেটের যারা ব্যবসায়ী তারা বিক্ষোভ করেছেন, শেষ পর্যন্ত সেই দোকানপাট এখন খোলা এবং অনেক শ্রমজীবীর সঙ্গেও রিপোর্টার হিসেবে কথা বলার সুযোগ হয়েছে, কথা বলতে হয়েছে। তারা যেটা বলেছেন যে শুধুমাত্র লকডাউন দিলেই তারা আসলে ঘরে বসে থাকতে চান না, তাদের জীবন জীবিকার দায়ভার আসলে কে নেবে এই সময়টাই। সেই জায়গায় কি কি করার দেখেন, নাকি কঠোর হলেই লকডাউন বাস্তবায়ন সম্ভব? সুভাষ সিং রায়। প্লাবন, আপনি খুব লক্ষ্য করে দেখবেন যে গত 3 দিন আগে সরকার 572 কোটি টাকা শুধু বরাদ্দ দিয়েছে এই যারা একেবারেই গরিব মানুষ তাদের জন্য বরাদ্দ করেছেন। এখন এটা কতটুকু এটাতে কার্যকরী হবে
এটা তো অনেকেই প্রশ্ন তুলছেন। আমি যেটা বলি, মাননীয় প্রধানমন্ত্রী গত মার্চ মাস পর থেকে যেভাবে তিনি এই করোনা সামলিয়েছেন, আমফান সামলিয়েছেন, এবং বাংলাদেশ যে জীবন ও জীবিকার মধ্য দিয়ে যে জায়গায় পৌঁছে গিয়েছিল, আমরা খুব স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম, হয়তো আমরা এই করোনা ধাক্কা সামলাতে পেরেছি। কিন্তু আমাদের কিছু উদাসীনতা ছিল, সকলেরই ব্যর্থতা ছিল, আমরা কিন্তু অতটা গুরুত্ব দিইনি। আপনি দেখেন, আমরা খুব ভয় ধরনের সংবাদ যেগুলো আমরা গণমাধ্যমে এখন দেখি। গতকালকে একটা রিপোর্ট এসেছে, ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ম্যাট্রিক্স অ্যান্ড ইভালিউশনস, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেটা সিয়াটল ভিত্তিক। তারা বলেছে যে মে মাসের মাঝামাঝি চূড়ান্ত পর্যায়ে যাবে বাংলাদেশের এই পরিস্থিতি, এবং সেখানে যে পরিমাণ তারা তথ্য দিয়েছে, সেটা যদি আমরা এরকম দেখি যে ৭৪,০০০ শুধু শয্যায় লাগবে এই বাংলাদেশে, এবং ১৭,০০০ আইসিইউ লাগবে, এবং সেখানে ৭,০০০ ভেন্টিলেটর লাগবে। এইরকম পরিস্থিতি যখন আন্তর্জাতিক তথ্যে আসছে, আমার সাথে এটা না মিললেও এটাকে আমাদের বিবেচনায় নিতে হবে। এবং যে কথাটি জহুরুল ভাই বলেছেন যে হ্যাঁ, আমরা বিধিনিষেধ যদি ইচ্ছা থাকে আমরা পালন করাতে পারবো, কাজটা কিন্তু বেশ সহজ নয়, কাজটা বেশ কঠিন। কারণ আমাদের মান্যতার সংস্কৃতির জায়গায় কিন্তু আমরা আসতে পারিনি, এটা আমাদের মেনে নিতে হবে। এবং সাধারণ ছুটি যখন ঘোষণা হয়েছিল গত মার্চ মাসের পর থেকে, তখনও কিন্তু প্রথম দিকে অনেক কিন্তু এই সামাল দিতে কষ্ট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন, ১,২২,০০০ কোটি টাকার প্রণোদনা দিয়েছিলেন, এবং সেই প্রণোদনাতে একেবারে প্রথম দিকেই যে গার্মেন্টস মালিকদের এবং জন্য যে প্রণোদনা দিয়েছিলেন ৫,০০০ কোটি টাকা, পরে ১০,০০০ কোটি টাকা। এবারও আজকে গণমাধ্যমে দেখলাম যে তারা ১০,০০০ কোটি টাকা আবার চাচ্ছেন, এবং গতবারের যে তারা স্বল্প সুদে ঋণ নিয়েছিলেন, এইটার সময়কাল বাড়াতে যাচ্ছেন। সব মিলে কিন্তু পরিস্থিতি কিন্তু খুব স্বাভাবিক না। এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে কতটুকু কঠোরতার অবস্থায় যেতে হবে, নিশ্চয়ই সরকার সেটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমার ধারণা ১৪ এপ্রিলের পর থেকে মানুষ যেভাবে খুব উদাসীন ছিল, বিশেষ করে ৭ দিনের যে বিধিনিষেধে, আমার ধারণা ১৪ তারিখের পর থেকে মানুষ ঘর থেকে বেরোতে অনেক ঝামেলায় পোহাবে, যে কারণে মানুষ কিন্তু ঘরের ভিতরে থাকবে না। কিন্তু সুভাষ চন্দ্র রায়, আপনি জানেন যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশেই একটা বড় অংশের মানুষ প্রতিদিন রোজগারে খায়। এই মানুষের দায়ভার তো নিশ্চয়ই সরকারকে নিতে হবে, তেমনটি আসলে বলা হচ্ছে, এবং তারাও সেরকমটা দাবি করছেন যে তারা যদি এই মানে অন্তত ৩ বেলা খাওয়ার যোগানটা তাদের ঘরে বসে হয়, তাহলে তারা ঘরে বসে থাকতে চান। সেই তালিকা কিংবা সেই প্রস্তুতি সরকারের কতটা আছে বলে মনে হয়? এই ১ বছর সময় তো গেল। যখন জাতীয় দুর্যোগ নেমে আসে, জি, তখন অনেক ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়, সকলকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হয়। হ্যাঁ, মানি যে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর যে অর্থনৈতিক অবস্থা, যারা দিন আনে দিন খায়, তাদের পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় চলে যাবে। কিন্তু যারা এই করোনার এই মহামারীর ভিতরে যারা বিধিনিষেধ মানছে না, তারা কি সবাই কি এই প্রান্তিক জনগোষ্ঠীর? আমাদের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এবং যারা আমরা এই যে বিভিন্ন রকম মার্কেটে যাচ্ছি, এবং তারা একেবারেই উদাসীন। এখন আপনি গেট দিয়ে যখন ঢুকছেন, মাস্ক পরে ঢুকছেন, আপনি ভিতরে যে কোনো মাস্কের বালায় রাখছেন না। এই যে নিজের সম্বন্ধে উদাসীনতা, যেটা তারা বলেছে, আপনার পত্রিকাও কিন্তু এসেছে, ক্ষতি হলে আমার হবে, আপনার কি? এরকম যখন মানসিকতার জায়গা তৈরি হয়, তখন জহিরুল ভাইয়ের মতো আমি বলতে পারছি না যে এ একটা অজুহাত, কারণ এটা পৃথিবীব্যাপী কিন্তু এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। যে কারণে আপনি যেই ব্রিটেনের কথা আমরা বলছি যে ইংল্যান্ড ভ্যারিয়েন্ট, সেই ইংল্যান্ডে গত এপ্রিল মাসের ১ তারিখে একজন মানুষও কিন্তু মারা যায় নাই। কারণটি হচ্ছে তারা ভ্যাকসিনেশন প্রোগ্রামটি খুব সার্থকতার সাথে করতে পেরেছে, এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তারা 47% ফার্স্ট ডোজ কমপ্লিট করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা
এই ভ্যাকসিনেশন প্রোগ্রামকে যদি আরো গতি আনতে পারতাম, আমরা সমন্বয় করতে পারতাম। আর একটা কথা আমি বলে রাখি যে গতকালকেই ভারতের ন্যাশনাল অ্যালার্জি এবং অ্যাজমা ব্রঙ্কাইটিস ইনস্টিটিউট তারা একটি তথ্য দিয়েছে, এবং তারা ফুসফুসের রোগ বিশেষজ্ঞ এই সংস্থা, তারা বলেছে অনেক ক্ষেত্রে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমেও আপনার করোনা ভাইরাস শনাক্ত করা যাচ্ছে না। এটা কেন শুধু হচ্ছে না, কারণ এই নিউ ভ্যারিয়েন্টের কারণে, যে কারণে সিটি স্ক্যান ছাড়া আপনি ফুসফুসের অবস্থান তো দেখতে পাচ্ছেন না, যে কারণে অনেক ক্ষেত্রে দেখবেন গত 7 দিন 10 দিনে একটা ভয়ঙ্কর চিত্র, মানুষ আক্রান্ত হওয়ার সাথে সাথেই খুব দ্রুত তার ফুসফুস আক্রান্ত হচ্ছে। জি জি, এরকম একটি ব্যবস্থাপনায় আমাদেরকে রোগী ব্যবস্থাপনা খুব কঠোরভাবে পালন করতে হবে, এবং সংশ্লিষ্ট যারা আছেন, শুধু স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব না, অপর সমস্ত সংস্থাগুলো মন্ত্রণালয়গুলো তারা খুব কঠোরভাবে কিন্তু এটা পালন করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমার ধারণা এমন কোনো জটিল কাজ হবে না, কিন্তু জহির ভাইয়ের সাথে ওই এক জায়গায় আমি যোগ করি কথাটি, আমাদের সকলের সদিচ্ছাটা খুব জরুরি। জহিরুল আলম, মানে বাংলাদেশে তো আসলে জনপ্রতিনিধির অভাব নেই। আপনার একেবারে ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপিরা তো আছেনই। সবকিছু মিলিয়ে এবারের যে দ্বিতীয় ধাক্কা, সেই জায়গায় জনপ্রতিনিধিদের কতটা আওয়াজ পাচ্ছেন আপনি? এবং এই যে মানে এই যে দিন আনে দিন খায় যারা মানুষ, অন্তত একজন কাউন্সিলর তো জানেন যে তার ওয়ার্ডে কতজন এরকম মানুষ আছেন। মানে পুরো জনপ্রতিনিধিরা যদি উদ্যোগ নেন, তাহলে কি এটি খুব বেশি কঠিন কাজ বলে মনে হয় কিনা? দ্বিতীয় ধাক্কা সামলানোর জন্য এই জায়গায় কি ধরনের প্রস্তুতি সদিচ্ছা দরকার বলে মনে করেন? প্লাবন, আমি আপনাকে ধন্যবাদ দিব যে আপনি যথেষ্ট উদ্বিগ্ন আছেন, এবং আপনার প্রশ্নের মধ্যে সেই উদ্বেগটা ঝরে পড়েছে যে প্রান্তিক মানুষের কি হবে। কিন্তু একটা কথা, এটা অবশ্যই আমি আপনার সঙ্গে একমত হয়ে বলবো যে এখানে জনপ্রতিনিধি বলেন বা সরকার বলেন বা স্থানীয় কর্তৃপক্ষ বলেন, প্রত্যেকেরই একটা গুরু দায়িত্ব রয়েছে তাদের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে নিয়ে চিন্তা করার। কিন্তু একটি বিষয়ে আমি আপনাকে বলতে চাই যে কোনো ক্যালামিটি যখন আপনার আসে, তখন তো কিছু না কিছু সাফারিংস মানুষের হয়। এটা কিন্তু নজিরবিহীন একটা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু স্বাভাবিক পরিস্থিতি নয়। আপনার যদি আর্থকোয়েক হয়, অগ্নিকাণ্ড হয়, ঘূর্ণিঝড় হয়, আপনার সুনামি হয়, তখন আপনি কি করেন? এই ধরনেরই এক ধরনের মহামারী, এটা 100 বছরের মধ্যে একটা ভয়ঙ্কর একটা সংকট আমাদের কাঁধে জেঁকে বসেছে। আমার মনে হয় এখানে হেলথ রিস্কটাই সবচেয়ে বড় কথা। মানুষের জীবিকার কথা অবশ্যই ভাবতে হবে, এবং 7 দিন লকডাউন দিলে মানুষ বাঁচবে কিনা, খাবে কিনা, নিশ্চয়ই সেখানে জনপ্রতিনিধি, সরকারের পরিকল্পনা, প্রণোদনা সবই থাকবে এবং থাকাই উচিত, এ বিষয়ে কোনো দ্বিমত নেই, এবং তারা এগিয়ে আসবে, এটাই আমরা চাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, যখন একটি সংকট জেঁকে বসেছে এবং এটা আমরা আন্দাজ করতে পারছি, আমরা অনেক আগে থেকে এটা অনুমান করতে পারছি, তখন আমরা কেন ডিলিডারি করছি, কেন আমরা দীর্ঘসূত্রিতা করছি, কেন আমরা সময় মতো সিদ্ধান্ত নিচ্ছি না, কেন সেটা বাস্তবায়নে যাচ্ছি না? এই যে আপনি 7 দিনের ঢেলে ঢালা লকডাউন বাস্তবায়িত হচ্ছে, এখানে সবকিছু সমানভাবে চলছে, আমরা বলছি পরের সপ্তাহে গিয়ে আমরা লকডাউন করব, এর মধ্যে 2 দিন আবার বাকি থাকবে মাঝখানে। আপনার 12-13 তারিখে কি হবে সেটা কিন্তু এখনো জানি না। কালকে মিটিং হবে, তারপরে সেই নির্দেশনা আসবে। 12-13 তারিখে কিন্তু কোনো লকডাউন নাই। তখন কি সারা বাংলাদেশ কি স্বাভাবিক চলবে? এই যে প্রশ্নগুলো আছে। একই সঙ্গে আবার আমি বলবো যে সাধারণ মানুষ যারা খেটে খায়, দিন এনে দিন খায়, এবং যারা দিন মজুর, তাদের কি হবে? 7 দিনে তারা খেতে পারবে কিনা, সেই বিষয়ে সরকার এবং যারা বেনেভোলেন্ট মানুষ আছেন, বিত্তবান মানুষ আছেন, তারা চিন্তা করবেন, এবং জনপ্রতিনিধি যাদের কথা বললেন তারা অবশ্যই একটা কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে আসবেন। কিন্তু 7 দিনেই সবকিছু ওলটপালট হয়ে যাবে, এটা হয়তো বলতে একটু নির্মম শোনাচ্ছে, কিন্তু 7 দিনে সব দিন ওলটপালট হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে জীবনের ঝুঁকি যেটা আছে, সেই জীবনের ঝুঁকিটাকে প্রায়োরিটাইজ করা দরকার, অগ্রাধিকার দেওয়া দরকার, এবং সেই অনুযায়ী আগে আমাদের স্বাস্থ্যবিধি মেনে যত ধরনের কঠোর পদক্ষেপ আছে সেগুলো বাস্তবায়নে যাওয়া উচিত। তারপরে কি কনসিকুয়েন্স হয় সেটা ধীরে ধীরে সেগুলো পর্যালোচনা করে অ্যাকর্ডিংলি সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ব্যবস্থা নেওয়া। জহিরুল আলম, আপনার নিশ্চয়ই মনে আছে ঢাকা শহরে 2টি জায়গায় মানে করোনা ভাইরাস যখন খুব বেশি সংক্রমণ হলো, 2টি জায়গায়, আমি একটা হচ্ছে আপনার রাজাবাজার, আরেকটি আমার ঠিক এখন মনে পড়ছে না, পুরান ঢাকার কোন একটি এলাকা হবে। এই 2টি জায়গায় লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে কতটা কাঠখড় পোড়ানো লেগেছে, কতটা নাকানি চুবানি খেয়েছে, সেটি নিশ্চয়ই আপনার মনে আছে। সেই জায়গায় সারা বাংলাদেশ, ওয়ারি, জি, এই 2টি এলাকা আপনার নিশ্চয়ই মনে আছে। সেই জায়গায় সারা ঢাকা, সারা বাংলাদেশ
মানে কতটা চ্যালেঞ্জ দেখেন সেই জায়গাটাই আমি বলছি, আসলে আসলেই কতটা সম্ভব বাংলাদেশের পক্ষে সেই সক্ষমতা আসলে আছে কিনা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রতিনিধি কিংবা মানুষের যে মানসিকতা প্রত্যেকটা গলিতে গলিতে আসলে মানে এই নজরদারি করা সম্ভব কিনা? না, আপনি রাজাবাজার এবং ওয়ারির যে লকডাউন হয়েছে তার থেকে অনেক বেশি কার্যকর হয়েছিল কিন্তু শহরে যখন আপনি মানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছি যে ল এনফোর্সিং এজেন্সি গুলো তাদের ভূমিকা পালন করেছে এবং মানুষের মধ্যেও একটা ভীতি সঞ্চার হয়েছিল এবং সেই ভীতির কারণে আতঙ্কের কারণে মানুষ কিন্তু অনেকটাই সতর্ক হয়ে গিয়েছিল। কিন্তু এখন এই জানুয়ারি মাস থেকে যখন আমরা এই বার্তাগুলো দিতে শুরু করেছি যে না করোনার পরিস্থিতি অনেকটাই সহনীয় হয়ে এসেছে, আমি মনে করি এখানেই আমি দায়ী করতে চাই বা তাদেরকে অ্যাকাউন্টেবল করতে চাই এই অর্থে যে আমাদের করোনার ঝুঁকি যে চলে যায়নি, পুরোপুরি যায়নি, এটা ফোর্সি করার দায়িত্ব, বিজ্ঞানসম্মত তথ্য দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারা আমাদেরকে যখন এই বার্তা দিতে ব্যর্থ হয় তখন মানুষ আপনার পর্যটনে বেরিয়ে পড়ে, তখন মানুষ একেবারে সাধারণভাবে এখন তারপরে যখন পরিস্থিতি নাজুক হয়ে যায় আমরা পরীক্ষা নিচ্ছি, খেলা করছি, জনসমাবেশ করছি, আমরা সব ধরনের অ্যাক্টিভিটি চালু রেখেছি। যখন পরিস্থিতির অবনতি ঘটে তখন আমরা বলছি যে মানুষ উদাসীন, মানুষ তাদের নিজের স্বাস্থ্যবিধি মেনে চলছে না এবং মানুষকে আমরা দোষারোপ করতে চাই। আমরা এয়ারপোর্টে কিন্তু এনফোর্সমেন্ট করতে পারি নাই, আমরা এয়ারপোর্টে কিন্তু গাইডলাইন অনুযায়ী মানুষকে কিন্তু লকডাউন, এখন যখন আমরা দেখছি যে ইউকে ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে, তখন আমরা বলছি যে হ্যাঁ মানুষ তো খামখেয়ালি করছে, তাদেরকে কিভাবে ঠেকাবো, তাদের তার মান্যতা সংস্কৃতির অভাব আছে, ডেফিনেটলি অভাব আছে, কিন্তু বিমানবন্দরে যেটুকু এনফোর্স করার দায়িত্ব, যদি শুধুমাত্র আমরা বিমানবন্দরে যদি আমরা এক্সপ্যাট্রিয়েটদেরকে আগমন যারা করছেন তাদের কোয়ারেন্টাইনের পলিসিটা যদি কার্যকরভাবে আমরা বাস্তবায়ন করতাম তাহলে সারা দেশ নিয়ে কিন্তু আমাদের এখন ভাবতে হতো না। এবং ইউকে ভ্যারিয়েন্ট জানুয়ারি মাসে যখন ঢুকে তখন মার্চ মাসে এসে যখন আমরা প্রকাশ করি যে না এটা একটা মারাত্মক ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে কিংবা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে, তার আগে যদি আমরা মানুষকে বলতাম যে না আপনার দুশ্চিন্তা মুক্ত হওয়ার সময় এখনো আসেনি, এখনো অবাধ ঘুরে বেড়াবার সময় এখনো আসেনি, আমি এই জায়গাটাই বলবো ফোর্সি না করতে পেরে আমরা কিন্তু হাসপাতালগুলো গুটিয়ে ফেলেছি, আমরা কিন্তু আইসিইউ সংখ্যা বাড়ানোর কথা ভাবি নাই, আমরা কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি নেই নাই। এখন তড়িঘড়ি করে আমরা বিভিন্ন জায়গার মধ্যে ফিল্ড হসপিটাল করার কথা বলছি, এই যে ব্যবস্থাপনার চাপ হয়েছে এটা কে ভাববে, রিসার্চটা কাদের করা উচিত? এখানে শুধুমাত্র মানুষকে দায়ী করে তো কোনো লাভ হবে না। মানুষকে আমি মনে করি যে মানুষ যদি তাদেরকে বোঝানো যায় যে এটা ঝুঁকি কতটুকু, প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার পরিবারের জন্য ইম্পর্টেন্ট, এখন এই মোটিভেশনটা আমি মনে করি মিডিয়ার একটা বড় দায়িত্ব আছে, এখন একটা কমিউনিকেশন ন্যারেটিভ তৈরি করা দরকার, বার্তাগুলো আরো দেওয়া দরকার। প্রতিটি ইন্ডিভিজুয়াল নিজের যদি স্বাস্থ্য সুরক্ষা না করেন তাহলে তার পরিবারের জন্য একটা বিপদ ডেকে আনছেন, সুতরাং আক্রান্ত হয়ে তিনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে তার সারা পরিবার কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই ধরনের বার্তা দিয়ে যদি মানুষকে বোঝানো যায়, একই সঙ্গে যদি এনফোর্সিং এজেন্সি গুলোকে কাজে লাগানো যায়, বিশেষ করে যারা পুলিশ এবং বিডিআর র্যাব যারা আছেন তাদেরকেও যদি কিছুটা সতর্ক করে সতর্ক অবস্থানে দেওয়া যায়, আমি মনে করি একটা কার্যকর লকডাউন করা যাবে এবং সেই লকডাউনের সুফল 7 দিনের দেশ বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু যদি সংক্রমণ রোধ করা যায় তাহলে দেখা যায় যে এটা গ্রেটার বেনিফিট পুরো দেশ পাবে। জি, সুভাষ সিংহ রায়, খুব বেশি শক্ত অবস্থানে সরকার আসলে যেতে পারছে না, পারেনি কিংবা পারছে না কেন, এই যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জায়গাটাই বলতে চাই। না, আমি তো জরুরভার সাথে কোনো দ্বিমত পোষণ করছি না। জি, লক্ষ্য করে দেখবেন এর উৎপত্তি স্থল কিন্তু চীনের উহান এবং সেটা উড়ে উড়ে যে সারা পৃথিবীতে ছড়িয়েছে। সারা পৃথিবী উন্নত রাষ্ট্রগুলো তারা কি এটা ঠেকাতে পেরেছে? ঠেকাতে পারেনি। ঠেকাতে পারেনি যখন এই যে মান্যতার যে জায়গাটি, সেই জায়গাটি উন্নত রাষ্ট্র কিন্তু প্রথম দিকে হিমশিম খেয়েছে এবং ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের এখানে যে কথা আমরা বলছি যে আমরা আরো কঠিন হতে পারতাম, কঠোর হতে পারতাম, জি, আমরা মানুষকে বোঝাতে পারতাম, আমরা এক্ষেত্রে আমরা কেন অজুহাত দিচ্ছি? এখন মানুষের মানার এই ব্যাপারটি যদি আপনি খুব বেশি চাপিয়ে দেওয়ার বিষয় চিন্তা করেন তাহলে কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়। সেটা কিন্তু সরকার বিবেচনায় নিয়েছে। সরকারের ব্যর্থতা নিয়ে একেবারেই যে কথা বলবো না তা না। না, তাহলে 14 তারিখ থেকে কি হবে সুভাষ সিংহ রায়? তাহলে 14 তারিখ থেকে আমি আপনাকে বলি যে এই যে বলা হলো যে আপনার কোয়ারেন্টাইনে থাকতে হবে যারা আসছেন, জি, তাদের যারা প্রবাসীরা তারা
জেলা শহরে এসে তারা যে কোয়ারেন্টাইনে থাকলেন, তারপরে যে তারা মানলেন না, এই মান্যতার জায়গায় কি তার পরিবার, তার সমাজ, আশেপাশের মানুষ, তাদের কি কোনো দায়িত্ব নাই? আমার এই দায়িত্ব কেন? যখন দুর্যোগ আসে, আমি তো জহির ভাইয়ের সাথে একমত, যখন দুর্যোগ আসে তখন তো সবাই তো একসাথে লড়তে হয়। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। 2006 সালে বাংলাদেশের মোট সম্পদের পরিমাণ ছিল $52 বিলিয়ন, আর এখন প্রায় $375 বিলিয়ন, $360 বিলিয়ন অতিক্রম করেছে। তো সেরকম একটা জায়গায় বাংলাদেশের সক্ষমতা যে আছে, আমরা তো রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, খাইয়ে পড়িয়ে আমরা প্রমাণ করেছি আমাদের সক্ষমতা তৈরি হয়েছে। কিন্তু আপনি এই যে মান্যতার জায়গাটি, আপনি গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় সভা সমাবেশ হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতিতে, এবং বলা হয়েছে করোনা বলতে কিছু নাই, করোনা হয় বড় লোকদের। এই যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত রকম তথ্য ছড়ানো হয়েছে, ভয়ঙ্কর রকম চিত্র, এবং সমস্ত ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনি জানেন যে নরওয়ের প্রধানমন্ত্রী, তাকে গত পরশু তাকে বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে পুলিশের কাছে। আমরা সেই জায়গায় বাংলাদেশের মতন পরিস্থিতিতে আমরা কতটুকু কঠোর হতে পারবো সেটা অবশ্যই বিবেচনার বিষয়, কিন্তু কঠোরতার খুব বেশি প্রয়োজন এটা আমরা অনুভব করছি। কঠোর হলে অসুবিধা কোথায় দেখছেন? এখনকার যে বাস্তবতা, সেই বার্তাটুকু মানুষের কাছে, এই যে কঠোর হওয়াটা প্রয়োজন, সেই বার্তাটুকু মানুষের কাছে কি খুব ভালোভাবে উপস্থাপন? আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ যারা মানছেন না, তারা কি জানেন না স্বাস্থ্যবিধি কি, স্বাস্থ্য কি আর বিধি কি? তারা কি জানেন না যে দিক কি আর নির্দেশনা কি? দিক নির্দেশনাও জানে, দিকও জানে, নির্দেশনাও জানে, কিন্তু আমি মানলাম না। এখন এই মানলাম না যে ব্যাপারটি, কেন আমাদের সংস্কৃতিতে মানি না মানবো না একটা বিষয় আছে। এই জায়গায় আমাদের একটা দুর্বলতা আছে। আপনি যতই বলি না কেন, সরকার দোষারোপ করা খুব সহজ ব্যাপার। আজকের এই যে বাস্তবতায় আপনি চিকিৎসকদের মধ্যে কতজন আপনি মৃত্যুবরণ করেছে, কতজন আক্রান্ত হয়েছে? এই মাত্র কয়েকদিনে মাত্র 5 জন চিকিৎসক কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, নার্স আক্রান্ত হচ্ছেন, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছেন। গতবার যে সাধারণ ছুটিতে কত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনীর কতজন হারিয়েছেন। তা এই যে ব্যাপারটি আপনি দেখবেন, যখনই গলির ভিতরে চায়ের আড্ডায় যখন বন্ধ করা হয়েছে, গলির ভিতরে কিন্তু যখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা গিয়েছেন তখনই কিন্তু তারা সরে গেছেন, আবার যখন গাড়িটা চলে গিয়েছে তখনই আবার তারা বেরিয়ে পড়েছেন। এই সংস্কৃতি বাংলাদেশে কেন? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও আছে, অন্যান্য দেশেও আছে। এখন চীনের মতন কিন্তু আমি কঠোর হতে পারছি না। এখন আমাদের প্রয়োজন এটা, দুর্যোগের সময় বাঙালিরা ঐক্যবদ্ধ হয়, ইতিহাস আছে, সেই জায়গাটা আমরা পারবো কিনা, সেটা এই চ্যালেঞ্জটা 14 এপ্রিল থেকে আমাদের সামনে আসবে। আপনি গত 1 মাসে 20 লক্ষ মানুষ কক্সবাজার এবং আশপাশে গিয়েছে, ভয়ঙ্কর চিত্র। আপনি স্কুল বন্ধ করা হয়েছে, কেন পারো? সুভাষ চন্দ্র রায়, এই যে এইভাবে ঘুরতে পারলো মানুষ, এটা কেন পারলো? সরকার তো দেশে আছে, একটা গণতান্ত্রিক দেশে আমি যা ইচ্ছা তাই করতে পারবো? আপনি সরকার, এটা যেমন ঠিক আবার এটাও ঠিক, সরকার সমস্ত পদক্ষেপ কিন্তু বন্ধ করতে পারে না। করোনাকাল বলে তো এগুলো সমস্ত পদক্ষেপ কিন্তু বন্ধ করতে পারে না। পারলে সারা পৃথিবীতে উন্নত রাষ্ট্রগুলো পারতো, পর্যটনের মতো বিষয়গুলো সবাই পারেনি। জি, আমরা একেবারে উন্নত রাষ্ট্রগুলো সবাই কিন্তু পারেনি। অবশ্যই কিন্তু এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যদি পারতই, আমি যে উড়াল যদি সব বন্ধই করতে পারতো, তাহলে উহান থেকে সারা পৃথিবী ছড়াতো না। জি, এটা তো বাস্তবতা। অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে, আমরা একটু রাজ্য ভারতের আমরা একেবারে শেষ পর্যায়ে সুভাষ চন্দ্র রায়, আমরা হয়তো 1-1.5 মিনিট সময় পাবো। জহিরুল আলম, আপনাকে দিয়ে শেষ করতে। জহিরুল আলম, বাংলাদেশের বাস্তবতা সবকিছু মিলিয়ে সুভাষ চন্দ্র রায় বলছিলেন, তাহলে মানে 14 এই যে সামনের যে 7 দিনের লকডাউনের কথা বলা হচ্ছে, আপনি আসলে কি দেখতে পাচ্ছেন? সেই জায়গাটায় কতটা আশাবাদী আপনি? আসলেই কতটা কঠোর হওয়া যাবে? আমার কাছে মনে হচ্ছে যে এই আমাদের প্রয়োজনটা এখন আমরা সবাই অনুভব করছি, এবং খুব জোরালো ভাবে অনুভব করছি যে এখন আর বসে থাকার সময় নেই, এখন আর এটাকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুতর একটা পরিস্থিতির মুখোমুখি আমরা। এই অবস্থায় সরকারের সদিচ্ছার অভাব আছে এটা আমি বলি না, এবং তারা নিশ্চয়ই চাইছেন
যে পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে, কিন্তু সুভাষদা যেভাবে বললেন যে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, কিন্তু এখন ঘরে ঘরে জিনিসটা যখন এক ধরনের হানা দেওয়ার বা ছবল দেওয়ার উপক্রম হয়েছে, ঠিক সেই সময়ে প্রতিটি নাগরিকের, প্রতিটি পরিবারের সদস্যদের এখন জাগবার সময় এসেছে যে না, এই পরিস্থিতিকে আমারও সহযোগিতা করার প্রয়োজন, এবং সামনের যে সিদ্ধান্তটি আসবে সেই সিদ্ধান্তটি অত্যন্ত কঠোরভাবে, অত্যন্ত সচেতনভাবে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রতিটি নাগরিক মেনে চলবেন। শুধুমাত্র এটা তার নিজের স্বার্থে নয়, তার পরিবারের স্বার্থে এবং তার সমাজের, তারপরে দেশের মানুষের স্বার্থে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায়, জহিরুল আলম। গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা দুজনকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে নিউজরুম সংবাদ।